So welcome everybody to the session. So today we are going to start. And the topic we are going to discuss today is the advantage and disadvantage of inadequate and excess working capital. তো মানে ওয়ার্কিং ক্যাপিটালের পরিমাণ যদি কম হয়, কম মানে inadequate অথবা বেশি হয় বা এক্সেস হয়, সেক্ষেত্রে এর অ্যাডভান্টেজ বা ডিসঅ্যাডভান্টেজ কি সেটি আমরা এখানে দেখব। তো ফার্স্ট অফ অল যদি আমরা ইনএডুকেট হয় সেক্ষেত্রে কি সমস্যা হবে, আমরা সহজ কথায় বলতে পারি যে if you have shortage of working capital or inadequate working capital, then we will not be able to purchase raw materials on time and will not be able to pay the short-term liabilities timely. So this is the main problem. And if we cannot purchase the raw materials on time, then production process will be halted and there will be no production timely, no supply of goods to the customers. Ultimately there will be the supply chain management will be broken down. So that means if we have shortage of working capital or inadequate working capital, different level in business we have some impact. So it is required to have certain level of working capital, otherwise business will be halted to some extent, and sometimes total business may shut down due to shortage of working capital. ওয়ার্কিং ক্যাপিটাল কম থাকলে এই সমস্যাগুলি আমরা ফেস করি। এর মধ্যে কি কি বললাম, যে র ম্যাটেরিয়ালস হয়তো আমরা কিনতে পারবো না, তারপরে প্রোডাকশন ঠিক মতো হবে না, যারা আমাদের কাছে টাকা পাবে তাদেরকে পেমেন্ট করতে পারবো না। সো আলটিমেটলি হোল বিজনেস উইল বি অ্যাফেক্টেড। এটা হলো মেইন সমস্যা। গুডউইল উইল বি অ্যাফেক্টেড। তোমার লায়াবিলিটি টাইমলি পেমেন্ট না করলে কি হয়, গুডউইল এফেক্টেড হয়, তোমাকে সবাই মনে করবে ইউ আর দ্য ডিফল্ট বিজনেসম্যান, মানে টাইমলি পেমেন্ট করো না, তোমার সেই ক্যাপাবিলিটি নাই, এবং তোমার তখন লোন পাওয়াটাও ডিফিকাল্ট হয়ে যাবে যেহেতু তোমার পেমেন্ট বিহেভিয়ার ভালো না। এরকমের দেয়ার উইল বি ডিফারেন্ট টাইপস অফ প্রবলেমস উইল ফেস ইফ উই হ্যাভ ইনএডুকেট ওয়ার্কিং ক্যাপিটাল। তো দুইটা দিকের, একটা হলো প্রোডাকশন আর একটা হলো লায়াবিলিটি। লায়াবিলিটি পেমেন্ট করা আর একটা হলো কারেন্ট অ্যাসেটস বা এই যে র ম্যাটেরিয়ালস, ফিনিশড গুডস এগুলি মেইনটেইন করা। দুই দিক থেকেই সমস্যা হয়ে থাকে। ইউ গট দি পয়েন্ট? জি স্যার। তো এটা হলো ইনএডুকেট ওয়ার্কিং ক্যাপিটাল থাকার সমস্যা বা কম থাকার সমস্যা। তোমার হাতে যদি টাকা না থাকে তুমি কি কি সমস্যা ফেস করো, এটাই হলো ইনএডুকেট ওয়ার্কিং ক্যাপিটাল থাকার সমস্যা। আচ্ছা, টাকা না থাকলে তো সবই সমস্যা, সমস্যার কোনো শেষ নাই। তো অনেকের আছে টাকা আছে, মনে করে ঢাকায় 2টা 3টা বাড়ি আছে, কিন্তু ক্যাশ টাকা নাই এখন, তারও তো সমস্যা। মানে তুমি যদি বলো হি ইজ দ্য রিচ ম্যান, স্যার ঢাকায় যদি বাড়ি থাকে তাহলে তো ভাড়া দিলে তো ভাড়া আসবে। এখন করোনায় মনে করো ভাড়াটিয়ারা টাইমলি ভাড়া দিচ্ছে না, দিবে হয়তো এক সময়, কিন্তু এখন এই 1-2 সপ্তাহের মধ্যে হাতে টাকা নেই, তাহলে কি হবে, সেটাও তো সমস্যা। তার মানে শর্টেজ অফ ওয়ার্কিং ক্যাপিটাল। আর এই যে অনেক কিছু আছে সেটি তো তার লং টার্ম অ্যাসেটস। লং টার্ম অ্যাসেট থাকা এক জিনিস, আর ওয়ার্কিং ক্যাপিটাল থাকা এটি আবার অন্য জিনিস। আমরা এখানে বলছি যে ওয়ার্কিং ক্যাপিটাল যদি না থাকে, কালকে তোমার বাজার করার জন্য টাকা দরকার, তোমার বাড়ি থাকুক 5টা, কিন্তু হাতে তো ক্যাশ লাগবে। এই মুহূর্তে ক্যাশ না থাকলে তুমি বাজার করবে কিভাবে? বাড়ি বিক্রি করে তো আর কেউ বাজার করে না। তার মানে জি স্যার। ওয়ার্কিং ক্যাপিটাল না থাকার সমস্যাগুলি এরকম যে ইমিডিয়েট সমস্যাগুলি হয়,
যেটা হয়তো তখন আবার লোন করতে হয়, কোনোভাবে তো ম্যানেজ করতে হয়, আইদার লোন করতে হয়। এখন সেটা তো লোন করতে পারবে যার বিহেভিয়ার ক্যারেক্টার ভালো, আর যার পেমেন্ট বিহেভিয়ার ভালো না, আগে লোন করেছে সেটা আবার টাইমলি পেমেন্ট করছে না, তার তো আবার লোন করাও ডিফিকাল্ট হয়ে যাবে। ইউ গট দি পয়েন্ট? তো এখন যে বিভিন্ন নিউজ দেখি না, এই করোনা পরিস্থিতির মধ্যে চাকরি হারিয়ে অনেকে অনেক কিছু সমস্যার মধ্যে আছে। তো অনেকে ব্যাংক থেকে লোন নিয়ে লোন পরিশোধ করতে পারছে না, ব্যাংক থেকে প্রেসার দিচ্ছে। তো এরকমের দেয়ার আর ডিফারেন্ট টাইপস অফ প্রবলেমস সো উই আর ফেসিং। এই যে সমস্যাগুলি, এগুলি হলো ল্যাক অফ ওয়ার্কিং ক্যাপিটাল। মানে এখন তো টাকা নেই, কিছু থাকলে সেটা না হয় কারো ল্যান্ড আছে, কারো অ্যাসেট আছে, সেটা দিয়ে তো আর এখন বাজার করা যাবে না, বা যে 5,000 টাকা পাবে, 10,000 টাকা পাবে, সেই টাকাটা তো আর এই মুহূর্তে দেয়া যাচ্ছে না। তো এখন ব্যাংক থেকে মনে করো 50,000 টাকা পাবে, এখন এই 50,000 টাকা দেওয়ার জন্য তো আর কেউ 5 লাখ টাকার ল্যান্ড বিক্রি করবে না, কিন্তু ওই 50,000 দেওয়ারও তার কাছে টাকা নেই। তো এই যে রিয়েলিটি গুলি, এটি হলো ইনঅ্যাডিকুয়েট ওয়ার্কিং ক্যাপিটাল থাকার সমস্যা। ইউ গট দি পয়েন্ট? জি স্যার। আচ্ছা, জি স্যার। ওকে ফাইন। তো এই সমস্যাগুলি বিজনেসের ক্ষেত্রে বেশি হয়, ইন্ডিভিজুয়াল লেভেলে তো আরো বেশি হবেই। এবং ডিউ টু করোনা প্যান্ডেমিক পিপল আর ফেসিং দি শর্টেজ অফ ওয়ার্কিং ক্যাপিটাল, এটি আরো বড় আকারে, আরো তীব্র আকারে দেখা যাচ্ছে। এবং আমাদের মতো যারা রেগুলার স্যালারি পায় না, এদের তো এই সমস্যা, উই আর ফেসিং দ্য রিয়েলিটি। অনেক বিজনেসম্যান তারা তো আছেই, বিজনেস বন্ধ করে দিচ্ছে, তারপরে মানে সেল প্রোডাকশন এগুলি হচ্ছে না। বিজনেসম্যানদের এই সমস্যা আছে, অনেক গার্মেন্টস সেক্টরের গার্মেন্টস অনেক বন্ধ হয়ে গেছে, এটি আছে। তো কিছু কিছু সেক্টর শুধু দে আর নট এফেক্টেড, এর মধ্যে মনে করো ব্যাংকের স্যালারি রেগুলার দেয়, দে আর নট এফেক্টেড। তারপরে মনে করো যে টেলিকম ইন্ডাস্ট্রি, মানে মানুষ, শিক্ষা প্রতিষ্ঠানেও তো টিচারদের টাকা দিচ্ছে। হ্যাঁ ওইটাই তো বললাম, হ্যাঁ, আমাদের কথা তো সেটাই মিন করেছে। শিক্ষা প্রতিষ্ঠানের মধ্যে তো স্কুল, কলেজ, ইউনিভার্সিটি রয়েছে অনেক। সেদিন একটা রিপোর্ট দেখলাম, অনেক যে কিন্ডারগার্টেন স্কুল, সেখানে টিচাররা স্কুলে গিয়ে থাকছে বাসা ছেড়ে দিয়ে, কারণ বাসা ভাড়া দিতে পারছে না, এখন কি করবে। আর স্কুলে তো আর ক্লাস হয় না, ওইখানে রুমে গিয়ে থাকছে বাসা ছেড়ে দিয়ে। এরকমের রিয়েলিটি হচ্ছে বিভিন্ন জায়গায়। তারপরে মনে করো ওই যে টিচিং পেশা ছেড়ে দিয়ে অন্যান্য বিজনেস অনেক কিছু লোকজন শুরু করেছে, এরকম আছে। তো এখন এই এটা হয়তো কেউ বলতে পারে যে তার তো হয়তো ঢাকায় না থাকুক এলাকায় তার ল্যান্ড আছে, সে তো আর গরিব না। তো এখন ওই ওই এক্সাম্পলটাই দিলাম যে কেউ তো আর 5 লাখ টাকার ল্যান্ড বিক্রি করে যে 20,000 টাকার বাসা ভাড়া বা 50,000 টাকার লোন, এটা তো আর কেউ দেয় না। সবাই তো মনে করে সামহাউ ম্যানেজ হয়ে যাবে, অথবা এই শিক্ষা প্রতিষ্ঠান খুলে যাবে। তো ওই আশায় আশায় অনেকে আছে। এরকমও ঘটনা শুনেছি এক টিচারের কাছে, স্কুলের টিচার, যে ল্যান্ড বিক্রি করে বাসা ভাড়া দিচ্ছে। তো এখন কেন দিচ্ছে? দিচ্ছে কারণ এই এই আজকে মনে করে এই আগামী মাসে খুলে যাবে, আগামী মাসে মনে করে যে পরের মাসে খুলে যাবে। তো এরকম করে করে তো বাসা ভাড়া গুলি জমা হচ্ছে, বাড়িওয়ালা তো। স্যার আমারও তো, আমার বাসা ভাড়া এই যে ভার্সিটি যখন হলো তখন থেকে এখন পর্যন্ত চলতেছে, কিন্তু আমি বাসায় নাই। এই মান্থে বলি ওই মান্থে খুলবে, এরকম করে করে এতগুলো টাকা দিতে হচ্ছে। তো এই কারণে স্যার এই যে এখন কালকে দিয়ে আসলাম 32,000 টাকা দিয়ে আসলাম বাড়িওয়ালাকে বাসা ভাড়া। আচ্ছা, বা কেউ থাকে না বাসায়? জান্নাত, তুমি একটা কাজ করতা, তুমি আমার বাসায় না তোমার জিনিসগুলো রাখতা, তারপর টাকাগুলো আমাকে দিয়ে দিতা। আসলে বাসায় জিনিস রাখার ব্যাপার না, আমার বাসায় তো সেভাবে কোনো জিনিস নাই। বাট এই যে এরকমই আর কি, যে ছাড়বো ছাড়বো করে ছাড়া হচ্ছে না, যে খুলবে এটাই আশা। মানে সবাই ওইভাবেই তো মনে করছে যে এই আজকে খুলবে না হয় কালকে খুলবে। তো এখন স্যার এখন লাস্ট আশা সবার কুরবানি ঈদের পর, আর কুরবানি ঈদের পর না খুললে আর কেউ আশাই করবে না, আশা করাই
এখন দেখা গেল মনে করো কোরবানির ঈদের পরে খুলবে, তখন আবার ইনফেকশন রেট অনেক বেড়ে গেল মনে করো, তাহলে এই যে 13 তারিখে একটা খোলার কথা ছিল না, তখনই মানে খুলবে 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 একটা হচ্ছে আশ্বাস দেয়, তখনই তো করোনা বেড়ে যায়। এই যে 13 তারিখে ডেট ছিল মনে করো, এখন এই সময় দেখা গেল আবার ইনফেকশন রেটটা বেড়ে গেছে, বিভিন্ন বিভাগীয় শহরে লকডাউন দিচ্ছে, তো এই যে রেটটা তখন বেড়ে যায়। আর এমনিতে তো খুলবে, একটি ঘোষণা শুনলাম যে 5%-এর নিচে যখন ইনফেকশন রেট চলে আসবে তখন, এখন তো 10%-এর বেশি এখন অনেক তো জায়গায়। 15%, স্যার। হ্যাঁ, সেটাই বললাম, অনেক জায়গায় আরো বেশি। তো এখন তো 15%, 10%-এ তো এটা খুলবে না, 5%-এর নিচে আসলে খুলবে। এখন তোমার দেখা গেল ঈদের আগে 5%-এ চলে আসলো, আর ঈদ যেই শেষ হয়ে গেল এরপরে আবার 10%, 15% হয়ে গেল। এটা তো আসলে বলা যায় না কি হয়। আবার দেখলাম যে ঢাকা মেডিকেলে ব্ল্যাক ফাঙ্গাস পাওয়া গেছে। এখন এই যে হোয়াইট ফাঙ্গাস, ব্ল্যাক ফাঙ্গাস এগুলি আবার শুরু হলে তো ইন্ডিয়ার মতো আর এক ম্যাসাকার হয়ে যাবে, তখন যে কি হয় সেটাও বলা মুশকিল। তারপরে ভ্যাকসিনেশন কমপ্লিট হলে হয়তো মরো আর বাঁচো, তখন হয়তো খুলে দিতে পারে, কিন্তু সেই ভ্যাকসিনেশন কমপ্লিট হতেও তো সময় লাগবে। সেক্ষেত্রে স্টুডেন্টদেরকে ভ্যাকসিন দিতে হবে, তারপরে টিচারদেরকে, তো টোটাল প্রাইভেট পাবলিক সকল ইউনিভার্সিটিতে এটা এনশিওর করতে হবে। তো সেটা করতে করতে দেখা গেল এবছর শেষ হয়ে যেতে পারে এই। আর ইউজিসিও তো গাইডলাইন দিচ্ছে যে আমাদের আর ভার্সিটি যাওয়ার আশা কইরা লাভ না, আমাদের তো শেষ। সেটা বলতে পারো টু সাম এক্সটেন্ট, কারণ তোমাদের তো লাস্ট সেমিস্টার। তো এখন অনেকে হয়তো এভাবে মজা পাচ্ছে যে কষ্ট করে যাওয়া লাগে না, বাসায় স্যার বসে বসে। তাহলে কি আমরা ইন্টারভিউ অনলাইনে করব নাকি? ইন্টার্নশিপ তো আর অনলাইনে হবে না সেটা, কারণ বিজনেস প্রতিষ্ঠানগুলি তো চলছে তোমার, যে কোনো ফাইন্যান্সিয়াল ইনস্টিটিউশন বলো, স্যার, বিজনেস যে বলো, সবই চলছে। আগে যার ইন্টার্নশিপ হয়েছে ওদের ভাইবা কি অনলাইনে নিছে না সরাসরি নিছে স্যার? ভাইবা অনলাইনে হচ্ছে, ওরা যে রিপোর্ট আমাদের আগে যারা বেঁচে রিপোর্ট জমা দিচ্ছে, রিপোর্ট অফিসে গিয়ে জমা দেওয়ার পরে এরপরে ভাইবাটা অনলাইনে হচ্ছে, এটাই রেগুলার হচ্ছে আচ্ছা, অনলাইনে। রিপোর্ট অফিসে গিয়ে দেওয়াটা। আচ্ছা, রিপোর্ট রেডি করে সুপারভাইজারের সাথে কথা বলে পরে রিপোর্ট সাবমিট করবে ক্যাম্পাসে গিয়ে, তারপরে ভাইবাটা আবার অনলাইনে। তো এখন বলা যায় না, এই জন্য তোমাদের ক্ষেত্রেও এইভাবেই চলতে পারে, বাকিটা আল্লাহ জানেন দেশের পরিস্থিতি কোন দিকে কি হয়। আবার তো বিভিন্ন ট্রল দেখা যায়, যে করোনা ভাইরাস নিয়ে যে বিভিন্ন ধরনের ট্রল চলছে, যে এরকমের ইন্টার্নশিপ বলতে মানে কিছু ইন্টার্নশিপ রয়েছে যেখানে ইউ উইল বি পেইড, সেটা তোমার পার ডে হাজিরা হিসেবে অথবা মান্থলি হিসেবে পেমেন্ট করে থাকে স্যার অনেকে। আমার কোশ্চেনটা হচ্ছে যে যেটাতে আমি পেইড করব সেটা আমার জন্য ভালো হবে, নাকি যেটাতে ওরা আমাকে পেইড করবে সেটা আমার জন্য ভালো হবে? তোমার জন্য ভালো যে কোনো জায়গায় হবে যেখানে তুমি কাজ করার সুযোগ পাচ্ছ, তোমাকে কিছু শেখাচ্ছে, মানে তুমি সেখানে যাচ্ছ, কিছু তোমাকে শেখাচ্ছে, তোমাকে হেল্প করছে, তুমি কিছু প্র্যাকটিক্যাল কাজ শিখবে। এটা কেন ভালো হবে, কারণ তোমার জবের ক্ষেত্রে সেটা একটা ভূমিকা রাখবে। আর তুমি জাস্ট জয়েন করলে কিছু শিখলে না, বা টাকা দিয়ে করবে, মানে স্টুডেন্টরা টাকা দিয়ে করে এরকম তো শুনিনি। আইদার কোম্পানি মেক পেমেন্ট অর উইদাউট পেমেন্ট, মানে তুমি কাজ করবে, কাজ শিখবে, হয় তোমাকে কোনো পেমেন্ট দিবে না, অথবা তোমাকে ওরা কিছু পেমেন্ট দিবে, সেটা আছে। তো সেক্ষেত্রে যারা পেমেন্ট দেয় না তাদের ক্ষেত্রে আবার হয়তো ফ্লেক্সিবিলিটি থাকে, অত কড়াকড়ি থাকে না, 9টা 5টা টাইম মেনটেন করতে হয় না, বা হয়তো অনেকে সপ্তাহে 3 দিন গেলে হয়, এরকম এক এক জায়গায় এক এক রকম থাকে। আর যারা তোমাকে পেমেন্ট করবে, এটা 5,000 করুক, 10,000 করুক, যাই করুক, সেক্ষেত্রে তোমাকে ওদের মতোই অফিস আওয়ার মেনটেন করতে হবে, তোমাকে টাইম মেনটেন করে অফিসে জয়েন করতে হবে, তারপরে ছুটি হলে তখন বাসায় আসতে হবে, মানে জবের মতোই। তো সেইটা সবকিছু বিবেচনা করে তোমাকে চিন্তা করতে হবে।
ওকে, তাহলে আমরা ইনএডুকেটের সমস্যা তো জানলাম যে হোয়াট আর দ্য প্রবলেমস আর ডিসঅ্যাডভান্টেজ অফ ইনএডুকেট ওয়ার্কিং ক্যাপিটাল। এবারে আমরা দেখব যে এক্সেস যদি থাকে সেক্ষেত্রে সমস্যা কি, মানে বেশি যদি থাকে সেক্ষেত্রে কি সমস্যা। বেশি থাকলে সমস্যা তো হবেই। তোমার হাতে টাকা বেশি থাকলে কি হবে বলো তো? পকেট খরচ যদি বেশি থাকে, যা দরকার তার চেয়ে, তখন কি হবে? স্যার অপ্রয়োজনীয় খরচ করতে পারি, যেটা দরকার হুম, নেই সেটাও হয়তো সেটাই। বা খরচ করছি সেখানে, তার মানে যেটা এক্সেস আমি করি। যদি থাকে, এক্সেস ওয়ার্কিং ক্যাপিটাল যদি থাকে, তুমি দেখবে যে আননেসেসারি খরচ হয়ে গেছে, এটি একটি দিক। আর একটু হলো বেশি কিনে রেখেছো, এর মধ্যে দুইটা নষ্ট হয়ে গেছে। এরকম লোক আছে 50টা 100টা শাড়ি কিনে ওয়ার্ড্রোবে রেখে দেয়, মানে একসাথে কিনে না, বিভিন্ন সময় কিনে। তো ওইটা মানে 1 বছরে একবার ইউজ করারও টাইম হয় না, 5 বছর পর দেখা যায় যে অনেকগুলি মানে নষ্ট হয়ে যাচ্ছে। তো এখন একবারও পরেনি হয়তো। এখন বিষয়টি কি হলো, দিস ইজ দ্য এক্সাম্পল যে ইফ ইউ হ্যাভ এক্সেস ওয়ার্কিং ক্যাপিটাল, দেন তোমার এই যে ইনভেন্টরি এগুলি তোমার নষ্ট হয়ে যাবে, রুইন্ড হবে, ড্যামেজ হবে, যেটা তোমার আর কাজে লাগছে না। তো এই যে তুমি মানে স্টক করে রেখে দিলে, র মেটেরিয়ালস কিনে তুমি স্টক করে রেখে দিয়েছো, তোমার যতটুকু দরকার তার চেয়ে ডাবল বা ট্রিপল রয়েছে। তো প্রোডাকশন তো চলছে তোমার যতটুকু দরকার, যেটা বেশি আছে এর মধ্যে দেখা গেল কিছু ইঁদুরে নষ্ট করে ফেলেছে এই র মেটেরিয়াল, কিছু এমনিতেই ওখানে অনেক দিন থেকে থেকে নষ্ট হয়ে গেছে, মেয়াদ উত্তীর্ণ হয়ে গেছে। এরকম দেয়ার আর ডিফারেন্ট ডিফিকাল্টিজ যে ইফ ইউ হ্যাভ এক্সেস ওয়ার্কিং ক্যাপিটাল, যে সমস্যাগুলি হতে পারে। ইউ গট দি পয়েন্ট? আরেকটি Yes, আরেকটি দিক হলো, এটি তো হলো একটি দিক, আরেকটি দিক হলো যে যখন তুমি ওয়ার্কিং ক্যাপিটালে বেশি পরিমাণ ক্যাশ হোল্ড করবে, মানে হাতে বেশি টাকা রাখবে, তখন তো তোমার অন্যদিকে ইনভেস্টমেন্ট কমে যাবে। কারণ তুমি হয়তো অন্য সময় চিন্তা করতে যে যতটুকু দরকার ততটুকু হাতে রেখে বাকিটা ব্যাংকে রেখে দেই বা কোথাও ইনভেস্ট করি। তো এটি করলে কি হতো, তুমি ওখান থেকে কিছু রিটার্ন পেতে। আর এখন তুমি সেটা করছো না, তুমি কি করলে, এই যে ওয়ার্কিং ক্যাপিটাল হিসেবে হাতে ক্যাশ বেশি রেখে দিলে, এট দ্য সেম টাইম ইউ আর লুজিং দ্যাট ইন্টারেস্ট, তুমি কিন্তু হারাচ্ছ, দ্যাট ইজ দ্য অপরচুনিটি কস্ট। তার মানে তুমি বেশি পরিমাণ ইনভেস্ট করতে পারতে, সেটি না করে ইউ আর হোল্ডিং মোর। সো দ্য হোল্ডিং মোর অর এক্সেস ওয়ার্কিং ক্যাপিটাল হ্যাজ সাম অপরচুনিটি কস্ট। সো এটি হলো আরেকটি দিক। When you have more liquidity, more excess working capital, then you are losing the profitability or return from investment. So holding more indicate you have less investment, and less indicate less investment mean less return. So this is the another aspect যে এক্সেস ওয়ার্কিং ক্যাপিটাল থাকলে আরেকটি সমস্যা, প্রফিটেবিলিটি কমে যাওয়ার সমস্যা। বুঝছো সবাই? জি স্যার। না বুঝলে বললো, প্রশ্ন থাকলে বলো। তাহলে তোমরা এক্সেস ওয়ার্কিং ক্যাপিটাল আর ইনএডিকুয়েট ওয়ার্কিং ক্যাপিটাল এর ডিসঅ্যাডভান্টেজটি পড়বে। আর ম্যাথটি তো তোমাদের ভুলে গেছো বা করনি, এটা দেখবে আবারও আগামী ক্লাসে, এটা দেখবো তোমরা করলে কিনা। মিড টার্ম কবে আমাদের? স্যার 28 তারিখে। 28 তারিখ। আচ্ছা, এর আগে তো আরো ক্লাস পাবো আমরা। এর পরের চ্যাপ্টার বা পরের টপিক, সময় আছে না আমাদের? জি স্যার। জি স্যার। ওয়ার্কিং ক্যাপিটাল সাইকেলটা
এই টপিকটা আজকে এটা দিয়ে শেষ করব। আচ্ছা, ওয়ার্কিং ক্যাপিটাল সাইকেল, এটি আমরা আগে একদিন বলেছিলাম যে এটি সাইকেল বলতে এটি চলবে কন্টিনিউয়াস, স্টার্টিং ফ্রম, শুরুটা কোত্থেকে, শুরুটা কোত্থেকে বলো? স্যার ক্যাশ থেকে। না না স্যার, ক্যাশ তো তোমার হাতে নেই, মেজরিটি বাকিতে, আগে বলেছিলাম না বিজনেস ওয়ার্ল্ড ম্যাক্সিমাম ট্রানজাকশন অন ক্রেডিট। তাহলে শুরুটা হলো প্রোডাকশন, প্রোডাকশনের জন্য দরকার র মেটেরিয়ালস, তাহলে পারচেজিং র মেটেরিয়ালস হলো স্টার্টিং পয়েন্ট। ওকে, জি স্যার, জি স্যার। শুরুটা কোথায়? পারচেজিং র Raw মেটেরিয়ালস, material. র মেটেরিয়ালস কিনলে, জি তারপরে স্যার। কি, তারপরে প্রোডাকশন শুরু হলো। আচ্ছা, প্রোডাকশন শুরু হলো, এটাকে আমরা কি বলি? ওয়ার্ক ইন প্রসেস, তাই না? জি স্যার। প্রোডাকশন যখন চলতে থাকে এটাকে কি বলি? ওয়ার্ক ইন in প্রসেস। প্রসেস। এটা একটি সময় গিয়ে কি হবে? ফিনিশড হয়ে যাবে, ফিনিশড গুডস, মানে এটা তখন স্টক হিসেবে থাকবে, আবার সেল করব, এটা সেল করব, সেল করার পরে কি বাকিতে সেল করলে কি হবে? স্যার ডেবিটর। অ্যাকাউন্ট রিসিভেবল আর ডেটর্স, ও আচ্ছা, ডেটরস, সরি। ডেটর্স দের কাছ থেকে আমরা কি কালেক্ট করব? ক্যাশ কালেক্ট করব, মানে ওদের কাছে টাকা পাবো, সেটা ক্যাশ কালেক্ট করব। তারপরে আবার কি করব? র মেটেরিয়ালস কিনবো, আবার মানে সাইকেল শেষ হয়ে গেলে আবার র মেটেরিয়ালস কিনবো। জি স্যার। তাহলে শুরু কোথায় আর শেষ কোথায়? শুরু হচ্ছে র ম্যাটেরিয়ালস স্যার, শেষ ক্যাশে। কালেকশন অফ ক্যাশ, ক্যাশ। ক্যাশ বলতে কালেকশন অফ ক্যাশ, শুধু ক্যাশ বলতে তো মিন করবো না, কালেকশন মানে এই ক্যাশ কালেকশন করব কাদের থেকে? ডেটর্স দের থেকে। ডেটর কারা? টু হুম উই সেল অন ক্রেডিট। ওকে, সাইকেলটা বুঝছো? জি জি স্যার, স্যার, জি। বুঝতে পেরেছি। এখন আমরা এক্সাম্পল হিসেবে কি বলবো? মনে করো গার্মেন্টস, গার্মেন্টস কি কিনবে? ফ্যাক্টরিতে কি কিনবে? র মেটেরিয়ালস, র মেটেরিয়ালস কি ওদের? ফ্যাব্রিক, স্যার সুতা। সুতা। ফ্যাব্রিক্স, ফ্যাব্রিক্স। গার্মেন্টস তো আর সুতা কিনে না, সুতা কিনে তো নিটিং মিল, যেগুলি নিটিং, যারা কাপড় তৈরি করে ওরা সুতা কিনবে। গার্মেন্টস তো আর সুতা কিনে না, ওরা ফ্যাব্রিক্স কিনে, মানে কাপড় কিনে। বুঝছো? জি বুঝো নাই? স্যার, এটা হলো নিটিং। জি স্যার, বুঝতে পেরেছি। নিটিং ওরা কি করবে? নিটিং যারা, ওরা ওদের র মেটেরিয়ালস কি? ওদের র মেটেরিয়াল সুতা বা তুলা, কটন, সেটা থেকে ওরা কি করবে? সুতা তৈরি করবে। যেসব ফ্যাক্টরিতে শুধু সুতা তৈরি করে এ পর্যন্ত শেষ, ওরা তো কিনবে তুলা, জি তুলা স্যার, প্রসেস করবে, সুতা তৈরি করবে, ওদের ফিনিশড গুড হলো সুতা, শেষ। আর যারা সুতা থেকে কাপড় তৈরি করে ওরা কিনবে সুতা, ওরা সুতা দিয়ে ফ্যাব্রিক্স তৈরি করবে, বা এটাকে যদি ডাইং করতে হয় সে ডাইং করবে, মানে কালার করবে, প্রিন্ট করবে, এটা ওদের কাছে, এটা আবার ফিনিশড প্রোডাক্ট, ওদের কাজ শেষ। এটা আবার গার্মেন্টস কিনবে, গার্মেন্টসে ওরা আবার কাপড় কিনবে। আর কোথাও কোথাও কম্পোজিট গার্মেন্টস থাকে, যারা এই সবগুলি কাজ একসাথে করে, আলাদা আলাদা ফ্যাক্টরিতে, এখানে সুতা তৈরি হয়, এখানে কাপড় তৈরি হয়, এখানে আবার সেই কাপড় দিয়ে রেডিমেড গার্মেন্টস তৈরি হয়। কথা বুঝছো? জি স্যার। তাহলে আমরা এক্সাম্পল বললাম গার্মেন্টস এর, গার্মেন্টস এর র মেটেরিয়াল, দে আর পারচেজিং ফ্যাব্রিক্স, ফ্যাব্রিক্স কেনার পরে এটি কি করবে? ওয়ার্ক ইন ওয়ার্ক ইন প্রসেসে যাবে, প্রসেস।
ওয়ার্ক ইন প্রসেসে কি কি কাজ করবে? একটা সেকশনে এটাই কাটিং বানাবে। করবে, কাটিং কাটিং করবে একটা সেকশনে, তারপরে সেখান থেকে যাবে সুইং সেকশনে, সেখানে ওয়ার্কাররা কি করবে? মেশিন দিয়ে সেলাই করবে। সেটি আবার এক একজন কিন্তু ফিনিশ করবে না, মানে যে যে পার্টটা সেলাই করবে ও শুধু ওই পার্টটাই সেলাই করবে, করে পরের স্টেজ প্রোডাকশন সেখানে যাবে, তারপরে এটা করে করে এক জায়গায় গিয়ে সেলাইটা শেষ হবে। তারপরে আরেকটি সেকশনে যাবে, ওইখানে ওরা শুধু বাটন লাগাবে, অ্যাটাচিং বাটন। এটা করার পরে শেষ। এরপরে কি করবে? এটা অনেকে ওয়াশ করে, ওয়াশ না করলে অনেক জায়গায় আয়রন করে। তো এই আয়রন করার পরে এগুলি কোয়ালিটি কন্ট্রোলে চেক আপ করে এটা প্যাকেজিং করবে। তো তখন ফিনিশড গুড হয়ে গেল। এতক্ষণ ছিল ওয়ার্ক ইন প্রসেস, তারপরে ফিনিশড হয়ে গেল। যেমন এখন প্যাকেজিং হয়ে গেল, এই প্যাকেজিং এর মধ্যে এই রেডিমেড গার্মেন্টস গুলি রয়েছে, এটা শার্ট হোক, প্যান্ট হোক বা অন্য যাই হোক। তো এখন এই প্যাকেজ গুলি কোথায় যাবে? এটি এখন সেল হবে। এটি সেল করে দিলে মানে শিপমেন্ট, এটি কাস্টমারের কাছে এটা শিপমেন্ট করে দিলে সাথে সাথে কিন্তু টাকা দিয়ে দিচ্ছে না, মানে ক্যাশ দিয়ে আমার কাছ থেকে নিচ্ছে না, সে আবার 3 মাস পরে পেমেন্ট করবে। মনে করো 3 মাস, 2 মাস, 1 মাস, তো একটা সময় পরে গিয়ে সেই পেমেন্ট করবে। পেমেন্ট করলে তখন আমরা এই ক্যাশ পেয়ে যাচ্ছি। ক্যাশ পেয়ে গেলে তখন আবার আমরা এই যে র মেটেরিয়ালস বা এই যে ফেব্রিক্স বাকিতে কিনেছিলাম সেখান থেকে আবার আনবো, ওদেরকে কিছু পেমেন্ট দিব, লেবারদেরকে পেমেন্ট দিব যদি বাকি থাকে, বিদ্যুৎ বিল বাকি ছিল, ইউটিলিটিস সেগুলি পেমেন্ট দিব, আবার প্রোডাকশন শুরু হবে। মানে এটা একটা সাইকেল চলতে থাকবে, কন্টিনিউয়াস প্রসেস। দিস ইজ কল্ড ওয়ার্কিং ক্যাপিটাল সাইকেল। ওয়ার্কিং ক্যাপিটাল সাইকেলের 3টি পার্ট থাকে। কয়টি পার্ট? 3টি। একটি পার্ট হলো পারচেজিং র মেটেরিয়ালস আপ টু ফিনিশড গুডস। পারচেজিং র মেটেরিয়ালস থেকে আপ টু ফিনিশড গুডস একটা পার্ট। ফিনিশড গুডস থেকে ক্যাশ কালেকশন, মানে ডেটরদের কাছ থেকে ক্যাশ কালেকশন, এটি আরেকটি পার্ট। আরেকটি পার্ট হলো আমরা যে কিনেছিলাম পারচেজিং র মেটেরিয়ালস, ওটি বাকিতে কিনেছিলাম এবং সে বাকিতে কেনা থেকে পেমেন্ট পর্যন্ত, এটি আরেকটি পার্ট। তাহলে পার্ট কয়টি হলো ওয়ার্কিং ক্যাপিটাল সাইকেলের? স্যার 3টা। 3টি। একটি হলো কি বললাম? পারচেজিং র মেটেরিয়ালস আপ টু ফিনিশড গুডস, এটিকে বলে ইনভেন্টরি কনভার্সন পিরিয়ড। আর একটি হলো সেল করব এবং ক্যাশ কালেক্ট করব, এটা হলো ডেটরস কালেকশন পিরিয়ড। আর একটি হলো বাকিতে যে আমরা কিনেছিলাম র মেটেরিয়ালস তাদেরকে পেমেন্ট করতে হবে, জি এটা স্যার। হলো পেমেন্ট ডেফারাল পিরিয়ড। এই 3টি পার্ট রয়েছে, আর এই 3টি পার্ট এটাকে প্লাস মাইনাস করলেই আমরা পেয়ে যাব নেট ওয়ার্কিং ক্যাপিটাল। কথা বুঝছো? বা সাইকেল। এইটাকে যদি আমরা প্লাস মাইনাস করি আমরা পেয়ে যাব সাইকেল বলতে টাইম। সাইকেল বলতে এই কাজটা শেষ হতে হাউ লং ইট রিকোয়ার, কত সময় দরকার, সেটা হলো সাইকেল। এই 3টা পার্ট প্লাস মাইনাস করলে আমরা পেয়ে যাব যে কোন পার্টে কত সময় লাগে, সাইকেল পেয়ে যাব। আর এখানে যে র মেটেরিয়ালস এর ফিগার গুলি রয়েছে, কত র মেটেরিয়ালস এখানে প্রোডাকশনে গেল, এই হিসাব নিকাশ অ্যামাউন্ট গুলি হিসাব করলে তখন পেয়ে যাব আমরা নেট ওয়ার্কিং ক্যাপিটাল, আর টাইম হিসাব করলে পেয়ে যাব আমরা সাইকেল। বুঝছো সবাই? বুঝে নাই? স্যার আমি একটু কম বুঝছি। বেশি কে বুঝছো? স্যার কেউ মনে হয় বেশি বুঝে নাই। তুমি তো কম বুঝছো, কেউ বেশি বুঝে নাই। মিম বুঝে নাই?
আমি প্রসেসটা বুঝছি স্যার, এক্সাম্পলও দিতে পারবো স্যার, কিন্তু অনেক পারফেক্টলি বুঝাইতে পারবো না কাউকে। আচ্ছা, যাক, এটা ডিটেইল পড়বে আগামী ক্লাসে। আমরা এইগুলি আরো ডিটেইলস না বুঝলে আবারও আলাপ করব। ক্যালকুলেশন কিভাবে সাইকেল বের করে, যেটা এক্সাম্পল বললাম, সেই টাইমটা কিভাবে বের করে, এগুলি শিখবো আগামী ক্লাসে ইনশাআল্লাহ। তার আগে তোমরা এই থিওরিটা দেখবে, এখানে তো আছি ফাইলের মধ্যে। এটা পড়বে, পড়লে এটা ক্লিয়ার হবে। এক্সাম্পল সহ অনেক কিছু আছে, এটা ক্লিয়ার হবে। এখান থেকে শুরু ওয়ার্কিং ক্যাপিটাল সাইকেল, এখান থেকে শুরু, এটা ভালো করে পড়বে। ওকে, আর সাথে সাথে ম্যাথটাও দেখবে, ওটা আবার বাদ দিও না। জি স্যার। এটা হোমওয়ার্ক জি থাকলো, স্যার। এটা হোমওয়ার্ক থাকলো। ইনশাআল্লাহ আগামী ক্লাসে আবারও কথা হবে, দেখা হবে। ওকে, জি স্যার, আচ্ছা আসসালামু ঠিক আছে আলাইকুম। স্যার। ইনশাআল্লাহ বেস্ট অফ লাক। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম।